জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে অন্তর্বর্তী সরকার নিজেদের ইচ্ছা জনগণের উপর চাপিয়ে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, দেশ পরিচালনায় সরকারের অদক্ষতা জনগণ মেনে নেবে না। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তৃতীয় জাতীয় কাউন্সিলের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। কাউন্সিলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম সভাপতি ও রুহুল আমিন আকন্দ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সময় জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের ৩ মাসের কাজের মূল্যায়ন করতে গিয়ে বলেন, এত অল্প সময়ে সরকারের পক্ষে সব কাজ করা সম্ভব নয়। দেশ পরিচালনায় সরকারের অদক্ষতা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আগেও বলেছি যে একটি বিষয় বোধহয় আমাদেরকে মনে রাখা দরকার, যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। সরকার জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রূক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। জনগণ ও সরকারের মধ্যে আস্থার সম্পর্ক থাকলে ষড়যন্ত্রকারীরা সফল হবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চায় না সংস্কার কমিশন, এ মত দিয়েছেন কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। আর কমিশনের প্রধান বলেন, আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে নজরদারি করেছে তা বেআইনি, অপরাধীদের বিচারের আওতায় আনা উচিত। ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন তারা। নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে ২২টি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব চেয়েছে সংস্কার কমিশন। অংশীজনদের সঙ্গে সংলাপও করছে। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে সংলাপ। ভোটের যে আইন বা আরপিও মতবিনিময়ে সংস্কার কমিশন জানায়, শুধু আগামী নির্বাচন নয়, স্থায়ী কাঠামো তৈরির কাজ চলছে। এ সময় আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বদিউল আলম মজুমদার। বাহিনী যে সকল অপকর্ম করেছে এগুলো বেআইনি, এগুলো গুরুতর অপরাধ, এগুলোর বিচার হওয়া দরকার, বিচার হওয়া উচিত ছিল। তবে একই সাথে এবং ভবিষ্যতে যাতে এটা বন্ধ হয়, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, আমরা এই ব্যাপারে প্রস্তাব করব। সভায় জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক না রাখার সুপারিশ করবে সংস্কার কমিশন। দলীয় প্রতীকের নির্বাচন হোক, এটা আমরা চাই না। তো এটা আলটিমেটলি ফাইনালি যদি আপনারও তো রিফ্লেকশন এরকম হয়, এটাই হয়তো আলটিমেটলি আসবে। এতটুকু আমি বলতে পারি যে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস, স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে যেটা আছে, আইন কানুন যেটা বিদ্যমান আছে, এটা হচ্ছে নির্বাচনী আইন না, লোকাল গভর্নমেন্ট আইন। লোকাল গভর্নমেন্ট আইন যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু স্থানীয় নির্বাচন সিঙ্গেল ডেতে সিঙ্গেল শিডিউলের নির্বাচন হওয়া এটা সম্ভব হবে না। জুলাই অভ্যুত্থানের চেতনা থেকেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হবে বলে জানায় কমিশন। এইটা এবার হয়তো এই কমিশন চিন্তা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারে কিনা সেটা বড় প্রশ্ন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কেমন সংবিধান চাই নিয়ে আলোচনায় তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার মন্তব্য করেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে। যথাযথ নয়,
গণ অভ্যুত্থানের পর থেকেই সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সংবিধান নিয়ে। পুনর্লিখন বা সংশোধনের লক্ষ্যে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। তাই সংবিধানের খসড়া প্রস্তাবনা ও কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ল রিপোর্টার্স ফোরাম, যেখানে আইনজ্ঞরা বলেন একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের কিছু কিছু জায়গায় যৌক্তিক সংস্কার প্রয়োজন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করলে, বঙ্গবন্ধু নিয়ে মন্তব্য করলে, এখন আমরা দেখছি বেগম খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য করলে, তারেক জিয়াকে নিয়ে মন্তব্য করলে মানহানির মামলা করছে। কে করছে? ওনারা কিন্তু করছেন না, ওনারা এটা চাইছেনও না, তাও বলেছেন। ওনাদের পক্ষ হয়ে অতি উৎসাহী ওনাদের অনুসারীরা তৃতীয় পক্ষ হয়ে মামলা দিচ্ছেন। এ সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, বর্তমান সংবিধানে বহু অসঙ্গতি রয়েছে যা পরিবর্তন করতে হবে। পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে এমন ধারণাও ভুল। অনেকের ধারণা যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তাহলে মনে হয় যেন তাদের ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। আমি যতটুকু বুঝি আমার জ্ঞান বুদ্ধিতে তা ফিরে আসবে না, কারণ এই জন্য যে সংসদের ভূমিকা লাগবে। তবে সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়েই সংশয় জানান অ্যাটর্নি জেনারেল। এই সংবিধানের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন, 5 বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। সংবিধান সংস্কার করা হলেও মৌলিক কাঠামো পরিবর্তন হতে পারে না বলেও মত আলোচকদের। প্রত্যাশার জায়গা আছে, সব নিশ্চিত হবে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরাঞ্চল থেকে সরকারের উপদেষ্টা নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত আলোচনা হয়নি বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে একথা জানান তিনি। ৭১-এর মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনিয়ম হলেও ২৪-এর গণ অভ্যুত্থানে হতাহতদের তালিকা নিয়ে অনিয়ম হবে না বলেও জানান তিনি। ছাত্র জনতার আন্দোলনে বিভিন্ন জেলায় হতাহতদের পরিবারকে সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় শনিবার সহায়তা দেওয়া হয় রংপুরের ৪৪টি পরিবারকে। প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে ৫ লাখ টাকা করে। সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, ৭১-এর মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনিয়ম হলেও ২৪-এর গণ অভ্যুত্থানে হতাহতদের তালিকা নিয়ে কোনো অনিয়ম করা হবে না। বলেন, উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের বিষয়ে কোনো আলোচনা হয়নি। বৈষম্য নয়, আপনারা অঞ্চলভাবে দেখা বন্ধ করুন। আপনার এই এলাকায় ঠিক ততখানি আমরা শ্রম দেব, মেধা দেব, অর্থ দেব, যত আমাদের অন্য এলাকার মধ্যেও সেটা থাকবে। এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ না দেয় ক্ষোভ জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য? অবশ্যই রয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের এই কোয়ালিটি আমাদের একটা প্যারামিটার হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে এই ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে কে অংশগ্রহণ করেছে, কে সমর্থন জানিয়েছে। শিগগিরই সবগুলো শহীদ পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর পল্লবীতে ৭ ও ৪ বছরের ২ শিশুকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা। বাইগারটেক এলাকায় নিজ ঘরেই এ ঘটনা ঘটান দিনমজুর আহাদ। পুলিশের ধারণা পারিবারিক কলহ ও আর্থিক অনটনের কারণে এই ঘটনা ঘটতে পারে। তবে আরও তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তি আহাদের অবস্থাও আশঙ্কাজনক। শনিবার সকালে পল্লবীর বাইগারটেক এলাকার এই ঘর থেকেই উদ্ধার করা হয় 2 শিশুর গলাকাটা মরদেহ। পাশেই আহত অবস্থায় পড়েছিলেন বাবা আহাদ। পরিবারের সদস্যরা বলছেন, সকালে স্ত্রী ও মাকে কাজে পাঠান আহাদ। পাশের ঘরেই ছিলেন শিশুদের নানা জোবেদ আলী। কিছুক্ষণ পর গোগানির শব্দ পান তিনি। ঘরে ঢুকে বিছানায় 2 নাতির মরদেহ দেখতে পান জোবেদ আলী। এ সময় তার সামনে নিজের গলায় ছুরি চালান আহাদ। করলাম বাচ্চা দৌড় করতেছে, তার গলাতে এমনি লাগাইছে, ফেসাইতেছে। আমার 2 ছেলের আমার সাথে করে নিয়ে যায়। আজকে আমি নিতে চাইলে ও আমার কাছে দেয় নাই, কইতেছে তুই পাক করতে যা, আজকে তো আমি বাসায় আসছি, আমার কাছে থাকো। পরে জরুরি সেবা নম্বরে খবর পেয়ে আহত আহাদকে ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ। আর 2 শিশুর মরদেহ পাঠানো হয় কুর্মিটোলা মেডিকেলের মর্গে। ওনার শ্বশুর ছিল, ওনার ওয়াইফ আসছে, ওনাদেরকে রাইকা ঘরের দরজা আটকায় দিয়া
যখন ওই যে ওসি তদন্ত আসছে, আসার পরে দরজা খুলে দিছি, ওনারা লাশ ঢাকা মেডিকেলে পাঠাইছে। কোনো সময় খারাপ ছিল না, কিন্তু এই বর্বরতার কাহিনীটা যে করছে, মানে কি কারণে করছে বা কি উদ্দেশ্য, ওইটা আসলে বলাটা আসলে মুশকিল হয়ে যেতেছে। পুলিশের ধারণা পারিবারিক কলহ ও আর্থিক টানাপোড়েনের কারণে শিশুদের হত্যা ও আত্মহত্যার চেষ্টা করেন আহাদ। এ বিষয়ে আরও খোঁজ নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পারিবারিক এবং অর্থনৈতিক যে সমস্যার কারণে তাদের মধ্যে একটা মনোমালিন্য বা বিরোধ ছিল। আমাদের প্রাথমিক ধারণা এটা থেকে এই ঘটনার সূত্রপাত হওয়ার সম্ভাবনা বেশি, তবে আমরা প্রকৃত ঘটনাটা আরও ব্যাপক তদন্ত পর জানতে পারব। হাসপাতালে ভর্তি আহাদের শ্বাসনালী কেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিপণের উদ্দেশ্যেই আজিমপুরে ৮ মাস বয়সের শিশুকে অপহরণ করে অপরাধী চক্র। তবে শেষ রক্ষা হয়নি সন্ত্রাসীদের। মুক্তিপণের আগেই ধরা পড়ে র্যাবের জালে। অভিযানের পর শিশুটিকে উদ্ধার করে তুলে দেওয়া হয় পরিবারের কাছে। এ সময় অপহরণকারীর সাথে জড়িত থাকার অভিযোগে শাপলা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গেল বৃহস্পতিবারের আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের একটি বাসার সিসিটিভির ফুটেজ এটি, যেখানে দেখা যাচ্ছে একটি শিশুকে কোলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন এক নারী, সাথে ছিলেন আরও কয়েকজন। এর কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় আজিমপুরে ফারজানা নামের এক নারীর বাসায় ডাকাতি করতে গিয়ে ৮ মাসের এই শিশুটিকেও নিয়ে যায় দুর্বৃত্তরা। জানা যায় ১ সপ্তাহ আগে পরিচয় গোপন করে বাসাটিতে সাবলেটে উঠে এই চক্র। চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই তদন্তে নামে র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। পরে রাতেই রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত এক নারীকে। কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানানো হয়। অপহরণকারী চক্রের সদস্যরা এই ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন, তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকেও একটা স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন। র্যাব জানায় বাসাটিতে ওঠার 7 দিন আগে শিশুটির মা ফারজানার সঙ্গে শাপলার পরিচয় হয়। বাসায় উঠলে শিশুটিকে দেখভাল করতে পারবে বলে শিশুটির মাকে আশ্বাস দেয়। সরল বিশ্বাসে ফারজানা তাকে সাবলেট দিতে রাজি হয়, কিন্তু বাসায় ওঠার পরদিনই কয়েকজনকে নিয়ে ডাকাতি করে। এরপর শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। মোটা অঙ্কের মুক্তিপণের জন্যই শিশুটিকে অপহরণ করা হয় বলে জানায় র্যাব। যে অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে দাবি করা 10 লক্ষ টাকার মতো, সেই টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি, যেহেতু সেটা সামাজিকভাবে এবং বিভিন্ন মিডিয়াতে সেটা প্রকাশ হয়ে গিয়েছিল। এই মেয়েটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয়, সেই বাসায় কিন্তু বাসা থেকে প্রায় 1,70,000 টাকা, 6 থেকে 7 ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। শাপলাকে জিজ্ঞাসাবাদে আরও 3 জনের সম্পৃক্ততা পেয়েছে র্যাব। তাদের গ্রেপ্তারে চলছে অভিযান। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরে কারখানার ঝুট মালামালের ভাগাভাগি নিয়ে বিএনপির 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে। দুপুরে 1টার দিকে গাজীপুরের 27 শরীফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হননি। স্থানীয়রা জানান, মাস্কো টেক্সট লিমিটেড কারখানার ঝুট মালামাল সংগ্রহ করতেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। 3 মাস ধরে কারখানা কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ঝুট বিক্রি করছিল। সকালে কর্তৃপক্ষ ঝুট বিক্রির প্রস্তুতি নেওয়ার সময় মহানগর যুব দলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামের লোকজন মালামাল সংগ্রহ করতে যান। মালামাল নিয়ে যাওয়ার পথে ওয়ার্ড বিএনপি নেতা ইখতিয়ার খান, আব্দুস সাত্তার, দুলাল খান সহ বেশ কয়েকজন তাদের ট্রাক আটকে দেয়। খবর পেয়ে সাজেদুল ও তার সহযোগীরা ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে কর্মস্থল ছাড়তে বাধ্য হলেন শেরপুর 250 শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সেলিম মিয়া। দুপুরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ছাত্র জনতা বিক্ষোভ শুরু করলে কার্যালয় ছাড়েন তিনি। এ তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক শাহ আলী আকবর আশরাফি জানান, বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে, তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সাচিব নেতা সেলিম মিয়া নিজ জেলায় যোগ দেওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন। সেলিম মিয়ার বিরুদ্ধে টেন্ডারে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়া, হাসপাতালের ওষুধ সংকট, পরিচ্ছন্নতায় কার্যকর পদক্ষেপ না নেওয়া সহ নানান অভিযোগ রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিককে লাঞ্ছিতও করেন সেলিম মিয়া। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
তার দায়িত্ব গ্রহণের সভায় সাফজয়ী নারী ফুটবল দলের জন্য 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে দেবে পুরস্কার। সভা শেষে বিওএর সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান বশির আহমেদ মামুন জানান, কক্সবাজারে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হবে পুরস্কার। 2025 সালে বাংলাদেশ গেমস আয়োজন আর দ্রুততম সময়ে অলিম্পিক ভিলেজ তৈরির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। বিভিন্ন ফেডারেশনের কমিটি ভেঙে দেয়া হলেও বিওএর বর্তমান কমিটি 2025 সালে মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়। আইসির চার্টার অনুযায়ী আমাদের যে ইলেকশনটা হয়েছিল 2021-এ, সেই ইলেক্টেড প্রতিনিধি আনটিল নিউ ইলেকশন তারা প্রতিনিধি হিসাবেই থাকবেন। সার্ভ এতে যে মহিলা ফুটবল টিম যে তারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমরা একটা সম্বর্ধনা দিব, দুজনে মিলে আমরা 1 কোটি টাকা দিব। সো অলিম্পিক এবং সেনাবাহিনীর মাধ্যমে এটা আমরা একটা অনুষ্ঠান করব, ডেটটা ফিক্সড হয়নি, অনুষ্ঠানটা আমরা কক্সবাজারে করব। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।